স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। আজকে বিধানসভায় যা হলো আপনারা সারাদিন দেখেছেন, আপনারা শুনেছেন, সারাদিন কভারেজ করেছি। কিন্তু তার আগে কি হলো? বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুব হাস্যকরভাবে বিজেপিকে চোর চোর বলছেন, তার আগে কি হলো? সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হলো রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট চিৎকার করে, অর্থাৎ স্পষ্টভাবে, অর্থাৎ জোর দিয়ে রাজ্য সরকারকে বলল আমাদের রায় আপনাদের মাথায় ঢুকছে না। রাজ্য সরকারকে বলল সুপ্রিম কোর্ট যে আপনাদের জন্য বহু যোগ্য চাকরি যারা করছিলেন তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, তাও আপনারা যোগ্যদের পাশে, অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। যোগ্যদের অসুবিধার সৃষ্টি করে অযোগ্যদের পাশে কেন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট। আর শুধু সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট, এই রাজ্যের হাইকোর্টেও একই রকম ভাবে থাপ্পড় খেতে হলো রাজ্য সরকারকে, যেখানে প্রশ্ন করা হলো কেন অযোগ্যদের চাকরি দিতে, আবার পরীক্ষায় বসাতে, তাদের সাপোর্ট করতে এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর তারই সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে। তারই সঙ্গে সঙ্গে আরো কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন, আহারে যারা বেচারা এত বছর চাকরি করে এখন অযোগ্য হয়ে গিয়েছে, তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করে চোর চোর বিজেপিকে বলছেন বটে, কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে কেন, চাকরি চুরিতেই ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার সেই প্রশ্নে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদের চাকরি দেওয়ার জন্য একেবারে ফুল অন সাপোর্ট করছেন। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমি টাকার জন্য বলিনি, আমি পড়াতে চাই। দিদি তো বলেছিলেন আপনারা কাজে বেরুন। আমরা তো উৎসব করতে পারবো না, আমাদের উৎসব করার অবস্থা নেই, আমরা রাস্তায় বসে গেছি। নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারের দুর্নীতির জন্যই এই পর্যায়ে এসেছে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতিতে মমতার ছায়ায় থাকা প্রথম সারির মন্ত্রী থেকে একের পর এক বিধায়ক, নেতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা পথে বসিয়েছে একটা শিক্ষিত প্রজন্মকে, সরকারি চাকরি করতে করতে সরকারি বেকার করেছে। চকদাসটা ছেড়ে রোদে পুড়ে জলে ভিজে পুলিশের লাঠি জলকামানের সামনে দাঁড় করিয়েছে। এদের জন্য দরদ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। দুর্নীতি নিয়ে অনুতপ্ত দুরস্ত। চুরিতে অভিযুক্তদের মন্ত্রিসভায় পোষার জন্য নেই আফসোসও, বরং তিনি ভারী চিন্তায় যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েও খুইয়েছে তাদের জন্য। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। নতুন নয় নিঃসন্দেহে, এর আগেও কতবার দুর্নীতির হয়ে সওয়াল করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে। কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। যার যত চুরি সে তত প্রিয়। দাগিদের হয়ে সওয়ালে হাইকোর্ট থেকে দেশের শীর্ষ আদালত রোজ একবার করে তুলোধনা করছে, রোজ বিরক্তি প্রকাশ করছে, তবু দাগিদের বাঁচাতে মরিয়া মমতা।
হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু ক্ষেত্রেই ভর্ৎসনার সম্মুখীন রাজ্য এবং এসএসসি। বিচারপতিদের তরফ থেকে স্পষ্ট প্রশ্ন যে কেন বারবার দাগীদেরকেই পরীক্ষায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। অপরদিকে সুপ্রিম কোর্টেও এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য এবং এসএসসি। দুর্নীতি পুষে ভোট চুরি, নীতি মমতার তৃণমূলের, তাই কি আদালতে বারবার তিরস্কার জুটলেও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাজদের বাঁচাতে এত মরিয়া? রিপাবলিক বাংলা। একই দিনে যদি কাউকে দু গালে থাপ্পড় খেতে হয় তাহলে ব্যথা লাগবে। রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে প্রথমে সুপ্রিম থাপ্পড়, তারপর হাইকোর্টে থাপ্পড়। বলা হলো রাজ্য সরকারের জন্য একদম স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানালো বহু মানুষের জীবন নষ্ট হয়েছে। এবার সেই থাপ্পড়ের দাগ ঢাকার জন্য অন্য কিছু একটা করতে হবে। বিধানসভায় যতই তুল কালাম করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই নানা বিভিন্নভাবে কথা বলে এই দিক থেকে এই দিক থেকে চোখ ঘোরানোর চেষ্টা করুন, কিন্তু যেখান থেকে শুরু সেই জায়গা থেকে চোখ ঘোরাতে আমি তো দেব না। কিশলয়ের অগ্নিবাণে রিপাবলিক বাংলায় একদম সোর্স কোথায়, কি হয়েছিল, কোথা থেকে শুরু, এই ছবিটা দেখুন তাহলে স্পষ্ট হবে। আজকে যখন বিধানসভায় বিজেপি বিধায়করা বেরিয়ে এলেন, তাদের হাতে কি পোস্টার ছিল? স্পষ্টভাবে পোস্টারের মধ্যে লেখা ছিল, চাকরি তুমি করেছো চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি বলে একটি কার্টুন আঁকা ছিল। অর্থাৎ এ রাজ্যে চাকরি চুরি, সেই চাকরি চুরিতে তৃণমূলের ভূমিকা, তৃণমূল নেতাদের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এই সমস্ত কিছু প্রশ্ন ছিল। এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনার দরকার ছিল। সেখানে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা যা কথা বললেন তার কোথাও চাকরি চুরি ছিল না। তার একটু আগে অন্য একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে আহারে বেচারা যারা 10 বছর ধরে চাকরি করে এখন অযোগ্য হয়ে গেল, তাদের জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আরে তারা তো দাগি অযোগ্য, এসএসসি বলেছে, এসএসসির লিস্টে আছে, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে, এটা তো এসএসসির কথা, তারা কেন অন্য জায়গায় চাকরি পাবে? এদিক থেকে চোখ ঘোরাতে অন্যদিকে যদি নিয়ে যেতে চান ইস্যুকে, সেটা কি খুব সহজে করা যাবে? অন্য কোথাও করা যেতে পারে, রিপাবলিক বাংলায় নয়। আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে। যত বড় চোর মমতার কাছে কি তত কদর বেশি? কেন বলছি? কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন, আজকেই বলেছেন যে 10 বছর ধরে যারা চাকরি করে এখন অযোগ্য হয়ে গেল তাদের সাপোর্ট দিতে হবে, আর তাদের সেফগার্ড করার জন্য, তাদের হয়ে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু থেকে চোখ ঘোরানোর জন্য একদিকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে রাজ্য প্রশাসনকে থাপ্পড় তো খেতেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় যা করলেন, উল্টে বিজেপিকে চোর চোর বললেন। প্রশ্ন উঠছে কাদের জন্য করছেন, কাদের হয়ে করছেন? প্রশ্ন করব। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে কিশলয়ের অগ্নিবাণে, তাদের সঙ্গে পরিচয় করব। অম্বিকা রয় রয়েছেন বিজেপি বিধায়ক, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, ফিরদৌস শামীম রয়েছেন আইনজীবী, আমার সঙ্গে সন্ময় ব্যানার্জি রয়েছেন সাংবাদিক ইউটিউবার, নীলকান্ত ভট্টাচার্য রয়েছেন পড়ুয়া। আমি অম্বিকা রয়কে দিয়ে শুরু করব। অম্বিকা বাবু, আজকে আপনারা কথা বলতে তো চেয়েছিলেন, আপনারা পোস্টার নিয়েছিলেন, পোস্টারে চাকরি চুরির প্রশ্ন দিয়ে গেছিলেন। বিধানসভায় যা হলো সেই প্রশ্নে পরে আসছি আমি, যেভাবে মারা হলো, যেভাবে আপনাদের হাসপাতালে পাঠানো হলো, শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে, নজিরবিহীনভাবে আপনাদের কণ্ঠরোধ করা হলো, পরে আসছি। প্রথম কথা আমি সোর্সটায় যাচ্ছি। পোস্টারে দেখলাম চাকরি চুরি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, তার একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 বছর ধরে যারা অযোগ্যরা, যারা চাকরি করেছে এখন অযোগ্য, কিছু তো একটা করতে হবে। তারপরেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে দুটো থাপ্পড় রাজ্য সরকারকে, তারপর এই বিধানসভার ঘটনা, কি মনে করছেন? দেখুন, এটা কন্টিনিউয়াসলি হয়ে আসছে, বারবার করে এই মুখ্যমন্ত্রী যারা নাকি অযোগ্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে এর আগে। তারপরে শুধুমাত্র তাই নয়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন ডিটারমাইন্ড হয়ে গেল যে হ্যাঁ চাকরি চুরি হয়েছে, পুরো প্যানেলটাই বাদ দিয়ে দিয়েছে, তারপরেও তারা চেষ্টা করছে যোগ্যদেরকে অযোগ্যদেরকে কিভাবে চাকরি দেওয়ানো যায়। এটা অত্যন্ত দুঃখজনক যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সে অযোগ্যদের বাঁচানোর জন্যে সে যে প্রয়াস করছে, যোগ্যদেরকে চাকরি রাখার জন্যে কিন্তু সেই প্রয়াসটা উনি করেনি। এটা একটা রাজ্যের চিফ অফ দ্য স্টেট হয়ে তার কাছ থেকে এটা কখনো আশা করা যায় না। এবং এটা শুধুমাত্র
মানে দেশের নয় রাজ্যবাসীর পক্ষে কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক যে এই ধরনের একটা মুখ্যমন্ত্রীকে, এই ধরনের একটা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে সে বানিয়েছে এবং সে কোনো ধরনের কন্টেম্পোরারি ইস্যুগুলো নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেয় না। আমরা বিধানসভার জনপ্রতিনিধি, আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তুলব, কারণ কি জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে বিধানসভায় বিভিন্ন ইস্যুগুলোকে তোলার জন্য। আমরা যতগুলো অ্যাডজর্নমেন্ট মোশন এনেছি প্রত্যেকটা অত্যন্ত রিলেভেন্ট এবং অত্যন্ত প্রাসঙ্গিক, এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ সেই ইস্যুগুলোকে তুলতে চায়, সেই ইস্যুগুলোকে ডিসকাশন হতে দেখতে চায়। কিন্তু আজ পর্যন্ত একটা মোশন, একটা অ্যাডজর্নমেন্ট মোশন এই স্পিকার অ্যালাউ করেনি। এবং আজকে যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী যেভাবে ইশারা করে দিচ্ছে এই মাননীয় স্পিকার ঠিক সেই ইশারায় উনি কাজ করছে। মুখ্যমন্ত্রী বলছে যে কাকে কাকে সাসপেন্ড করবে, কোন কোন বিষয়ে সাসপেন্ড করবে, কখন কখন সাসপেন্ড করবে, উনি পাশে থেকে প্রম্পট করে দিচ্ছে। এটা আরও বেশি লজ্জাজনক। দেখুন যে নির্বাচিত প্রতিনিধিরা যে ইস্যুগুলো তুলবে তাদের অধিকার আছে, কারণ আমাদের বিধানসভা, ওখানেই আমরা তুলতে পারবো, রাস্তায় তো তুলতে পারবো না। এবার বিধানসভার মধ্যে যদি আমরা না তুলতে পারি, বিধানসভা হচ্ছে অপোজিশনের, আমরাই যদি রুলিং পার্টিরা ঠিকঠাক মতন করে কাজ না করে, সরকার যদি ঠিক মতন কাজ না করে, জনগণের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিটা আমাদের মধ্যে দিয়ে কিন্তু ওইখানে কিন্তু প্রতিফলন হবে এবং সরকারের কাছে আমরা ডিমান্ড করব তার উপর এক্সপ্লেনেশন দিতে। সেটা হলো না আজকে, সেটা হচ্ছে না এবং বিগত আমরা যতগুলো দিন দেখেছি সেটা হয়নি। আমরা যখন নাকি প্রতিবাদ করতে যাই, প্রতিবাদকে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা হয়, একেবারে বুলিং করা হয়। ওই বিধানসভার মধ্যে কিছু বিধায়ক আছে, তারা কিভাবে তেরে ফুরে আসে। এর আগের বার আমাদের যে চিফ হুইপ ছিল মনোজ টিগ্গাজি মহাশয়কে কিভাবে তারা অ্যাটাক করেছে, আর অন্যান্য অনেক বিধায়ককে। আজকেও কিন্তু সিমিলার কিন্তু আমরা দেখতে পেলাম, যেভাবে তেরে ফুরে আসে, যেভাবে ম্যান হ্যান্ডেল করছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে যদি এইভাবে থ্রটল করা হয়, আমাদেরকে যদি এইভাবে আটকানো হয়, মিন্স গণতন্ত্রকে ডাইরেক্টলি তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। আমরা এক একটা এরিয়া জনগণের প্রতিনিধি, জনগণের হয়ে আমরা ওখানে যাই, নিজস্ব ব্যক্তিগত ইস্যু নিয়ে নয়। সেখানে সারা রাজ্যের জনগণের আপামর জনসাধারণ এই দাবিগুলো করছে যে চাকরি চলে গেল, সেই লোকেদের জন্যে উনি কি করেছে, যারা নাকি যোগ্য তাদের জন্য কি করেছে, উনি কিচ্ছু করেনি। বরঞ্চ অযোগ্য তাদের বাঁচানোর জন্যে হাইকোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে বারবার করে বলছে আপনি কেন অযোগ্যদের বাঁচানোর জন্য আসেন, আগে সেটা এক্সপ্লেনেশন দিন। এর চেয়ে বড় লজ্জাজনক হতে পারে না। একটা রাজ্য যখন নাকি তারা মানে সরকার গঠন করে, সরকারের দায়িত্ব সমস্ত জনগণকে সমদৃষ্টিতে দেখা, আমরা ইতিহাসের থেকেও তাই দেখিয়েছি। কিন্তু এই সরকারকে দেখছি অযোগ্য এবং যারা দুর্নীতিবাজ তাদের পাশে দাঁড়াচ্ছে। এখান থেকে আমি প্রশ্ন করব, হ্যাঁ সন্ময় বাবু, আমি আপনার কাছে যাব। সন্ময় দা, আমার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট বললো, যেমনটা বলছিলেন অম্বিকা বাবু, যে আপনারা কেন আসছেন এদের হয়ে কথা বলতে, আপনারা কি বুঝতে পারছেন না আমরা রায় লিখে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন না, পড়তে পারছেন না? আপনাদের জন্য, রাজ্য সরকারের জন্য বহু জীবন নষ্ট হয়েছে। আসলে আসল ব্যথাটা এখানে, আসল জ্বালাটা এখানে, দাগিদের পাশে দাঁড়ানো এবং সেটা ফাঁস হয়ে যাওয়া, সেখানে আসল জ্বালা, সেইটাকে ঢাকতে আজ বিধানসভার এই কাণ্ড। সন্ময় দা, না ব্যাপারটা হচ্ছে কিশোরের প্রথমেই বলি যে আজকে সুপ্রিম কোর্টে যে সওয়ালটা হয়েছিল, যে কথাগুলো হয়েছিল, বিচারপতি কুমার যে কথাটা বলেছেন, মানে আমি বলছি কতটা লজ্জাকর একটা কথা, যেখানে আমাদের শুনতে হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে অ্যাডভোকেট জেনারেল কেন দাগিদের হয়ে সওয়াল করছেন। একজন অ্যাডভোকেট জেনারেল তো তিনি তো একটা কনস্টিটিউশনাল বডি রিপ্রেজেন্ট করছেন, তিনি দাগিদের হয়ে কেন হাইকোর্টে রিপ্রেজেন্ট করবেন? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে। আমি বলছি কোথায় থামবো আমরা, মানে কোন জায়গায় থামবো? আমি কিশোরা এই প্রসঙ্গে একটু রেফারেন্সে আলোচনা করছি, অম্বিকাবুর কথাগুলো শুনছিলাম আর খালি ভাবছিলাম। সাম্প্রতিক অতি সাম্প্রতিক গত 10 দিনের মধ্যে আমরা দেখেছি এই রাজ্য সরকার শিক্ষা মিত্র বলে যে পদটা আছে, সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ছিল, তাদের চাকরি আটকানোর জন্য কেন্দ্রীয় সরকারের ফান্ডিং এর তারা মাইনে টাকাটা পায়, তাদের টাকা আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে এবং সুপ্রিম কোর্টের জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করেছে, হাইকোর্টে হেরেছে, হাইকোর্টে আইনজীবী অ্যাপয়েন্ট করেছে, সুপ্রিম কোর্টে গেছে, সেখানে আইনজীবী অ্যাপয়েন্ট করেছে, সেটাতে হেরেছে এবং সুপ্রিম কোর্ট সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের 60 বছর পর্যন্ত কাজ দিতে হবে, আপনারা আটকাতে পারেন। এরপরে আইসিডিএস রিক্রুটমেন্টে রাজ্য সরকার কিছু হাইকোর্টের রায় পছন্দ হয়নি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে যে আমরা এইভাবে রিক্রুটমেন্টটা করতে চাই,
সেখানেও অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্টের জন্য খরচা হয়েছে, কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্টের জন্য খরচা হয়েছে। আজকেও যে 350 জন দাগি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছে, খবর মানে তাদের হয়ে যে আইনজীবীরা সওয়াল করছেন, বকলমে রাজ্য সরকার তাদের অ্যাপয়েন্ট করছে। এই কলকাতা হাইকোর্টে এই 350 জনের হয়ে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যিনি সওয়াল করেছেন, যে আইনজীবী ব্যাচ সওয়াল করেছেন, তারাও ব্যাকড বাই রাজ্য সরকার। রাজ্য সরকার এদের জন্য অ্যাডভোকেটদের জন্য পয়সা খরচা করছে, অথচ রাজ্য সরকার মূল রিক্রুটমেন্টে খরচা করছে না। এবারে এসো আজকে এই 7 তারিখ এবং 14 তারিখ যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে প্রায় 6,55,000 পরীক্ষার্থী বসছে। যে 6,55,000 পরীক্ষার্থী বসছে, তাদের মধ্যে রিক্রুটমেন্ট কত হবে? 42,000। এবার তুমি চিন্তা করে দেখো, প্রায় 6 লক্ষর কাছাকাছি ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হবে না। তাদের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো সমবেদনা নেই। শুধুমাত্র যারা দাগি চাকরি গেছে তাদের জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করছে, তাদের জন্য সেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য 20,000-25,000 টাকা মাইনে দিচ্ছে। অথচ তুমি দেখো বিভিন্ন স্কুলগুলোতে খবর না 2,000 টাকা 3,000 টাকা। আজকে পাবলিক প্ল্যাটফর্মে বলেছেন যারা বিগত 10 বছর ধরে কাজ করে আজকে অযোগ্য লিস্টে চলে গিয়েছে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। কিশোলয় আমি তোমায় বলছি, পশ্চিমবঙ্গের একাধিক বিদ্যালয় 2,000 টাকা 2,500 টাকায় সারা দিন ধরে ক্লাস করে শিক্ষকরা আছেন। তুমি খবর না, আমি তোমাকে নাম ঠিকানা সমস্ত দিয়ে দেবো। তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ কাঁদে না যে আমি কন্ট্রাকচুয়াল শিক্ষকদের দিয়ে এন্টায়ার এডুকেশন সিস্টেমটা গত 10 বছর 12 বছর 14 বছর ধরে চালাচ্ছি, তাদের আমি মাইনেটা দিই। কেন 2,000, কেন 3,000, কেন প্যারা টিচারদের জন্য তাদের মন কাঁদে না? 42,000 প্যারা টিচার আছেন, সেই প্যারা টিচাররা যেখানে অন্যান্য রাজ্যে 45,000, 50,000, 55,000 টাকা মাইনে পায়, এ রাজ্যে প্যারা টিচার প্রাইমারিতে মাইনে পাচ্ছে 10,000 টাকা, আপার প্রাইমারিতে মাইনে হচ্ছে 13,000 টাকা। এদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনোদিন কথা বলতে শুনেছো? প্রশ্ন এখানে আমি ফিরদৌস শামীমের কাছে আবার আসছি। সন্ময়দা, ফিরদৌস শামীম, আজকে সুপ্রিম কোর্টের রায় শুনলাম এবং হাইকোর্টের রায় শুনলাম, একেবারে অনেকটাই সিমিলার কথা যে আপনারা কেন সাপোর্ট করছেন দাগিদের, কিন্তু সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের উকিলকে প্রশ্ন করছেন কিংবা অ্যাডভোকেট জেনারেলকে, সেই একই সময় প্যারালালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্টেজ থেকে যে না, এখন দাগি হয়ে গিয়েছে, অযোগ্য হয়ে গিয়েছে, 10 বছর কাজ করেছে, এদেরকে কিছু একটা দিতে হবে। কেন এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের পাশে দাঁড়াতে? কেন দাগিদের চাকরি দিতে এত মরিয়া? এত ভালো ছেলে যারা যোগ্য তারা তো চাকরি পায়নি। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যারা দাগি এদেরকে টাকা ফেরতের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টে, যে নির্দেশনামা আছে, যে রায় আছে সেখানে, এবং সেই রায়টিকে আফেল করেছে সুপ্রিম কোর্ট। সুদ সহ টাকা ফেরত লাগবে। এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রকার ব্যবস্থা করেননি সেই সুদ সহ টাকা ফেরতের। উল্টে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাগিদের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বলছেন আইনগতভাবে আমি দেখবো, শুধু দেখেননি, মানে দেখবো বলে এটা ক্ষান্ত থাকেন। এর আগে তিনি ব্যবস্থা নিয়েছেন। কি ব্যবস্থা নিয়েছেন? তিনি ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের, যারা দাগি হিসেবে চিহ্নিত, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আত্মীয় রয়েছেন বৃষ্টি মুখার্জি, তাকেও যে এই 2 নম্বরই করে ঢুকেছিল, 48 নম্বর বাড়িয়ে ঢোকানো হয়েছিল, তাকেও ভাতার বন্দোবস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন সেই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন তার সমস্ত এফোর্ট যখন জলে গেছে, তিনি সেই ভাতা যখন আদালতে স্টে করেছে, যখন এই অযোগ্যদের, এই দাগিদের যখন আদালত বসতে দেয়নি নতুন নিয়োগ প্রক্রিয়ায়, তখন তিনি চেষ্টা করছেন যে অন্য কোনো ভাবে যদি কোনোভাবে কোনো চাকরিতে ঢোকানো যায়। আসলে যে নতুন যে পদ্ধতিতে উনি ঢোকাবেন, সেই পদ্ধতিটিকেও আবার ত্রুটিযুক্ত করবেন, কলুষিত করবেন। কেন? দেখুন, পাবলিক এমপ্লয়মেন্টে সমস্ত নাগরিকদের ইকুয়াল অপরচুনিটি পাওয়ার অধিকার রয়েছে। কেউ ধরুন চাকরি করেছে বলে আপনি তাকে, এবং বিশেষ করে তারা ওই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ছাড়া দালালদের কেউ টাকা দিয়েছেন বলে সে এক্সট্রা বেনিফিট পেয়ে, মুখ্যমন্ত্রীর তাদের প্রতি বিশেষ ভালোবাসা আছে বলে এক্সট্রা বেনিফিট পেয়ে সে পাবলিক এমপ্লয়মেন্ট পেয়ে যাবে, এবং এই দেশে কোনো সংবিধান নেই, কোনো কোর্ট নেই, কেউ কিছু দেখবে না, এটা হতে পারে না। উনি আবার আজকে বলেও দিয়েছেন যে এই নিয়ে মামলা হবে। মামলা হবে সেটাই তো স্বাভাবিক। আপনি যদি আপনার আত্মীয় বৃষ্টি মুখার্জিকে, যাকে 2 নম্বরই করে আপনি নিজে চাকরি দিয়েছেন, তাকে যদি আবার ভাতা দেওয়ার বন্দোবস্ত করেন, বাড়িতে বসে বসে করে ভাতা পাবে জনগণের করের টাকায়, তো মামলা হবে না? কি হবে? আপনি বৃষ্টি মুখার্জিদের চাকরি দেবেন, অঙ্কিতাদের চাকরি দেবেন, ইনসানদের চাকরি দেবেন, নিজে হাতে সিবিআই এর উচিত একদমই নতুন কিছু নয়। তবে বিষয়টা কি ফিরদৌস বাবু, আমি আসি আপনার কাছে, আবার আসি ফিরদৌস বাবু, আমি কয়েকটা বাইট শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য পরপর শোনাতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে।
কেন শোনাতে হবে আগে শোনাই, তারপর বলছি, তারপর আসবো প্রত্যেকের কাছে। শুনুন। কেন কি করেছিল কেষ্টকে জেলে আটকালে কি হবে? 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও। অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সৌরপ্রিয় বাবু, কেষ্ট হোক, বালু হোক, শাহজাহান হোক, যত বড় চোর, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে কখনো বিধানসভা থেকে কখনো সভা থেকে বলেছেন যে এদেরকে তিনি সাপোর্ট করছেন, স্পষ্ট করে দিয়েছেন। আজকেও দাগিদের পাশে দাঁড়ালেন। যত বড় চোর হবে তত কদর হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এইভাবে দাগিদের সাপোর্ট করে, চোরেদের সাপোর্ট করে কি প্রমাণ করতে চাইছেন বলুন? যাক, আমাদের বিধানসভায় তো কথা অনুযায়ী গণতন্ত্র নেই, কিন্তু রিপাবলিক বাংলায় গণতন্ত্র আছে বলে মনে করি। এখানে 4 জন বিজেপির প্রবক্তা আছে, 5 জন। তা সেখানে দাঁড়িয়ে অন্তত আমি যেন বলতে পারি একা রয়েছি, একা রয়েছি না। আমি তোমাকে বলিনি, আমি ওখানে শামীমদাকেও ধরে নিয়েছি। যাই হোক, সিপিএম বিজেপি একই তো। যাই হোক, বলুন। প্রথম কথা হচ্ছে যে এই যে তোমরা প্রতিবেদন করলে কি যত বড় চোর তত কদর, ঠিক আছে শামীমদা বলবে পরে। আমার কাছে প্রথম কথা হচ্ছে এই যত বড় চোর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনেছি, বুঝেছি বুঝেছি বুঝেছি, আরে বুঝেছি বুঝেছি, 50,000 টাকা জুতো পরেন তো, বুঝেছি। আরে 50,000 টাকা জুতো পরেন, বুঝেছি। 100 টাকা জুতো পরতেন, এখন 50,000 টাকা জুতোর দাম। ব্যক্তিগত আক্রমণ একদম না। আসি আবার না, কোনো ব্যক্তিগত আক্রমণ না। আপনি কি জুতো পরে মোজা পরে সেটা বিষয় না। হ্যাঁ বলুন, ভালো বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় 5টা বাইট দেখালাম। শাহজাহানকে বলছেন সাপোর্ট করছেন, বালুকে করছেন, কেষ্টকে করছেন। বলছি না তো, বলুন। আমি বলছি যে এই তোমরা বললে যত বড় চোর, আমি তো শুনলাম যে যত বড় চোর তাই তো মোদি শাহর কাছে নারদার চোর শুভেন্দুর এত কদর। আজকে আমরা যখন দেখেছিলাম যে নারদা কেলেঙ্কারি করার পর শুভেন্দুর ওই টাকা নেওয়ার ভিডিওটা বিজেপির দপ্তর থেকে প্রকাশ করা হয়েছিল, বিজেপির যারা আসল সম্পদ, এই রাহুল সিনহা থেকে শুরু করে কেয়াদির মতন লোকরা যারা দীর্ঘদিন ধরে দলটা করে, শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দলটা করে, আজকে অর্জুন সিং এর মতন একটা গুন্ডা, যার গুন্ডামির জন্য আমরা দল থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছি, সেই উত্তর 24 পরগনার শ্রমিক ভট্টাচার্যকে বলছে এই সুরে বাচ্চা বেরো এখান থেকে। সেই অর্জুন সিং আজকে বিজেপি দলের মুখ, আজকে শুভেন্দুর মতন একটা চোর, সে বিজেপি দলের মুখ। আপনি বলুন তো যে যত বড় চোর, যত বড় গুন্ডা, তারা বিজেপির কাছে কদর পাচ্ছে না? তারা আমাদের কাছে কোনো কদর পায় না। আজকে নিশীথ প্রামাণিক সোনার দোকানের চোর, তার কত কদর বিজেপিতে, তাহলে পাচ্ছে না? আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সন্ময় বাবু এত বড় বড় কথা বললেন, আচ্ছা বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের জন্য আপনি কত বড় লেখা লিখেছিলেন বলুন তো? সৌরপ্রিয় বাবু, আপনাকে একটা বক্তব্য শোনাতে হচ্ছে। আপনার কথার প্রেক্ষিতে আমি তো ওদের বলছি, আপনার প্রেক্ষিতে একটা বক্তব্য শোনাতে হবে। শুনুন, আপনি শুনুন না, আপনি শুনুন। আচ্ছা সন্ময়দা হাত তুলছেন, দ্রুত একবার সন্ময়দা 10 সেকেন্ডে। সন্ময়দা 10 সেকেন্ডে। মানে আপনি কি শুভেন্দু বন্দী? তাই শুভেন্দু সন্ময়দা 10 সেকেন্ডে, আমি কে আগে কাছে আছি, 1 সেকেন্ড হোল্ড করুন। সন্ময়দা বলুন দ্রুত। না, আমার একটা কথা সৌরভকে বলার আছে। সৌরভ, আমি জগন্নাথ বাবুর বিরুদ্ধে লিখতে পারি, কিন্তু লিপস এন্ড মাউন্টস এর অভিষেকের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না। এইখানে হচ্ছে তফাৎ, এইখানে হচ্ছে সিদ্ধান্ত তফাৎ। শুভেন্দু বেশ বেশ বুঝলাম। আমি শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে কেয়াদির কাছে যাওয়ার আগে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় জনৈক তাপস নামে এক ব্যক্তিকে কি বলছেন শুনুন শুনুন। আর নেই দরকার মোদির সরকার, চোর চোর, বিজেপি চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর চোর। আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছে? সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে, এরা সব কটা তৃণমূল করতো। পাশের যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল।
বিষয়টা বুঝুন। প্রথমে বললেন বিজেপি চোর চোর চোর, তারপর বললেন তাপস তুমি তৃণমূল করতে, সেই সময় টাকার বিষয় ছিল, তাই জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য বিজেপিতে গেছো। অর্থাৎ তৃণমূলে যখন তিনি ছিলেন তিনি টাকা চুরি করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানতেন, এবং তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিছু বলেননি, কারণ তিনি তৃণমূলে ছিলেন। বিজেপিতে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েছে তিনি চোর, তাই তো? লাস্ট টাইম বলেন ভুল বোঝাচ্ছ কিশোরয়। আমি বলছি যে মমতা যখন সিবিআই ওনাকে ধরতে যাচ্ছে তাপস রায়কে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছে, আর সেই সিবিআই থেকে বাঁচার জন্য এই চোর তাপস রায়, এই চোরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি তৃণমূলে ছিলে, তখন টাকার বিষয় ছিল। বেশ কেয়াদি উত্তর। হ্যাঁ দেখুন, আমি তো চুপ ছিলাম, আমি তো কারোর সময় কিছু বলিনি, তা আশা করছি আমার সময় কেউ কিছু বলবে না। দেখুন, এই প্যানেলে একজন ডাক্তার আছেন, নীলকণ্ঠ আমার ভাই, সে হয়তো পুরো বিষয়টা আরো বিশ্লেষণ করে বলতে পারবে। আমরা শুনেছি কিশোলায় ওই ম্যাগনেসিয়াম পটাশিয়ামের যদি গরমিল হয়ে যায় রক্তে, তাহলে কি হয় সেটা আমরা জানি না। সোডিয়াম পটাশিয়াম, সরি, সোডিয়াম পটাশিয়াম। আজকে আমার সত্যি মনে হচ্ছে নীলকণ্ঠ, তুমি এখান থেকে স্টুডিও থেকে গিয়ে খোঁজ নাও, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল মনে হচ্ছে হয়ে গেছে। তা না হলে এইরকমভাবে মানে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এরকম দলীয় বক্তব্য জনসভাতেও, মানে পাড়ার মাচাতেও, জনসভাতেও কেউ বলে না, পাড়ার মাচাতেও বলে না। আজকে যেটা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এইবারে চলে আসি মূল বক্তব্যে। দেখো কিশোলায়, মা শারদা বলেছিলেন আমি সতেরো মা, অসতেরো মা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি শুধু অসতের মা, আমি কালু, বালু, শাহজাহান থেকে শুরু করে, অনুব্রত থেকে শুরু করে পার্থ প্রথম 4 দিন, এবং পরবর্তীকালে আর যারা যারা আছে, ভাইপো তো সবাই জানি, প্রত্যেকের আমি পাশে আছি, আমি প্রত্যেকের মা। আমি কোনো সতের পাশে থাকবো না। যে যত অসৎ তার তত বেশি আশীর্বাদ পাবে আমার কাছ থেকে, তার তত বেশি প্রশ্রয় হবে আমার কাছ থেকে। একটা ভাবতে পারছি, একজন মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি ভুলভাল কথা বলছেন, তিনি ভুলভাল মন্তব্য করে যাচ্ছেন। তিনি তার যত নেমে এসে, যেটা অম্বিকাতা বললেন, ওয়েলে নেমে এসে আমরা দেখছি তিনি একে তাকে এগিয়ে দিচ্ছেন, এটা বল, ওটা বল, ওটা কর। অধ্যক্ষ সাহেব চুপ। উনি আবার পরবর্তীকালে প্রশংসা করছেন, ওরা লজ্জা করলেন না? উনি আবার বলছেন আমার করা উচিত নয়, করা উচিত তাও তাও করছেন। কারণ আজকে দেখে মনে হলো মমতা ব্যানার্জি নাকি বলেছেন ইতিহাসে কলঙ্কিত দিন নাকি আজকে। ঠিক বলেছেন, ইতিহাসের আজকের দিন ছিল আরেকটা কলঙ্কিত দিন ছিল। কোন দিন জানো? 2011 সালে 2রা মে, যেদিন এই রাজ্যের মানুষ ভুল করে ওনাকে নির্বাচিত করেছিল, মুখ্যমন্ত্রী করে ওই বিধানসভায় পাঠিয়েছিল, সবার প্রতিনিধি করে ভেবেছিল রাজ্যের মানুষের হয়ে কথা বলবেন, কিন্তু উনি যে অসতের মা হবেন সেটা কেউ বুঝতে পারেনি। আর আমি আরেকটা কথা বলতে চাই, দেখুন আমার আপনার করের টাকায় একজন মুখ্যমন্ত্রী অবলীলাক্রমে বলে দিচ্ছেন যে আমি ওদের পাশে গ্রুপ সির চাকরি দেব, আমার টাকায় দিচ্ছেন, আপনার টাকায় দিচ্ছেন, রিপাবলিকের যারা দর্শক দেখছেন তাদের টাকা দিচ্ছেন। ওনার এই এখতিয়ার আছে? উনি কি করে, কার পারমিশন নিয়ে এই টাকাগুলো দিয়ে যারা চোর তাদেরকে দিচ্ছেন? কারণ এইগুলো না দিলে তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে মানুষ যাবে টাকা চাইতে, যে টাকা দিয়েছি, চাকরি গেছে, এবার টাকা ফেরত দাও। সেটা যাতে না হয় উনি আমাদের মাথার উপর বোঝা দিচ্ছেন, এবং ঠিক একইভাবে যেরকম শ্রমশ্রী নামক একটা ঢপবাজি করছেন, ওই শ্রমশ্রী মারফতে আমি স্পষ্ট করে বলতে চাই আমার রাজ্যের যে টাকা সাইফন হয়ে তৃণমূলের অ্যাকাউন্টে যাচ্ছে, কারা পরিযায়ী শ্রমিক তালিকা আছে, কারা কারা পরিযায়ী শ্রমিক হতে পারবে তার কি কোনো দিক নির্দেশ আছে? নেই। ভোটের আগে শ্রমশ্রী মারফত সাইফন করে তৃণমূলের টাকা সাইফন হচ্ছে। বেশ, যারা আরেকটা কথা, এই দল বদলু বললেন, লজ্জা করে না? আপনার বিধায়ককে জিজ্ঞেস করুন, বিধানসভায় এই মুহূর্তে যারা রয়েছেন, সুমন কাঞ্জিলাল, তাপসী থেকে শুরু করে বিশ্বজিৎ দাস থেকে শুরু করে মুকুল রায় অসুস্থ, তাও বলছি, তাদের কি স্ট্যাটাস? মানুষ ভূঁইয়াকে পাশে রেখে আপনি দল বদলে বলছেন বিজেপিকে, আপনার শরীরে কি ন্যূনতম লজ্জা যদি থাকতো এই প্রশ্ন করতেন না। মিথ্যাবাদী, আপনি হচ্ছেন অসতের মা। আমি নীলকান্তর কাছে যাব। আমার প্রশ্ন পড়ুয়া হিসেবে, এই রাজ্যে যখন মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বলেন যে যারা 10 বছর ধরে চাকরি করেছে এখন অযোগ্য লিস্টে চলে গিয়েছে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করবো। অযোগ্য লিস্টে কে পাঠিয়েছে? এসএসসি পাঠিয়েছে। এসএসসি এ রাজ্যের সরকারের অন্তর্গত একটি স্বশাসিত সংস্থা।
এসএসসির পাঠানো অযোগ্যদের লিস্ট থেকে লোক বার করে তিনি চাকরি দেবেন যারা টাকা দিয়ে খালি খাতা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে তোমার আমার কিংবা যারা যোগ্য কিংবা যারা কষ্ট করে পড়াশোনা করেছে তাদের চাকরিটার কি হবে? কেন মুখ্যমন্ত্রী বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন? উত্তর, একটা কথা আছে যে বেকারের জ্বলছে পেট, যে বেকার পায়নি টেট, সেই বেকার দিচ্ছে ডাক মমতা ব্যানার্জি নিপাত যাক। আর আজকে মমতা ব্যানার্জি তো বারবার প্রমাণ করেছেন যে যাহারা তেনার ভাইপোর পকেটে টাকা ভরিবেন তাহারাই চাকুরি পাইবেন, এবং যদি কোনো কারণবশত সেই চাকুরি চলিয়া যায় মমতা ব্যানার্জিকে সেফগার্ড করার জন্য সিপিএম ভালো করে ইনপুট করে রেখেছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে ক্যাবিনেটের ডিসিশন অনুযায়ী চাকরি যেতে হতে পারে। এবারে স্বাভাবিক আছে, যেরকম কেয়াদীপ বললেন যে তৃণমূলে অনেকেরই সোডিয়াম পটাশিয়ামের সমস্যা আছে, এবারে যার ভাইয়ের মাথায় অক্সিজেন কম যায় তার দিদির এরকম টাইপের সমস্যা থাকতেই পারে। তিনি বিধানসভাটাকে পার্সোনাল অ্যাটাক নয়, আমি নীলকান্ত আমি বলবো একদম পলিটিক্যাল বক্তব্য রাখুন। হ্যাঁ আমি থামালাম তো, শুনলেন তো? হ্যাঁ বলুন। তো এবারে এরা পার্সোনাল অ্যাটাক করলে তো মানুষ আরো এই জায়গাটাতে হচ্ছে যে মমতা ব্যানার্জি কি করার চেষ্টায় আছেন, যে মমতা ব্যানার্জি যারা অযোগ্য তাদেরকে বাঁচানো, সেইটার উপরে তো ওনার মেন ফোকাস। যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়ার জন্য বারবার বিভিন্ন জায়গা থেকে হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গাতে অপশান ছিল, বাঁচানো যেত, কিন্তু মমতা ব্যানার্জি বাঁচাননি। তাদেরকে কিভাবে পরীক্ষার সামনে ঠেলে ফেলে দিতে হয়েছে সেটা মমতা ব্যানার্জি করেছেন। আর একটা আমি বলবো যে মমতা ব্যানার্জি আজকের দিনেতে অনুপ্রেরণা বাকি অনেক কিছু তৃণমূলের লোকজনরা বলে, আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে এটা প্রমাণ হয়ে গেল বাংলার মানুষের সামনে যে মমতা ব্যানার্জির কাছে তার ভাইদের কাছে দেওয়া টাকার মূল্যটা বেশি বাংলার মানুষের মেধার থেকে। আর বাংলার যে এই যে যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছে এরা আজকের দিনে যদি এসএসসিতে ভালো করে পরীক্ষা না দিয়ে না পেল তাহলে এদের ভবিষ্যৎটা কি দাঁড়াবে? তাদেরকে গিয়ে সেই পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন জায়গাতে কেরালা থেকে শুরু করে গুজরাটেতে যেতে হবে। ঠিক নীলকান্ত, আমি দুটো বক্তব্য এখানে আমাকে শোনাতে হচ্ছে, তার কারণ হচ্ছে একটু আগেও যেটা শোনালাম কুরুচিকরভাবে, কিভাবে মানে যেভাবে কখনো আগে হয়নি, বেনজিরভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওয়েল থেকে বেরিয়েছে, তিনি বিজেপি চোর, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর শব্দ ব্যবহার করলেন। ভাবুন তো, প্রধানমন্ত্রী কখনো লোকসভায় দাঁড়িয়ে এরকম কথা বলতে পারবেন? কিন্তু দুটো বক্তব্য, প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য একটু আগে শোনালাম সেটা, কিন্তু তার সঙ্গে আরো একটা বক্তব্য আজকে শোনাতেই হবে। কি শুনুন। মোদীর সরকার চোর, চোর, বিজেপি চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সবাই চোর, উল্টো দিকে যারা রয়েছেন তারা সবাই চোর, যারা তৃণমূল নন ওখানে তারা সবাই চোর, সবাই চোর। চিৎকার করে করে পয়েন্ট আউট করে করে তিনি দেখিয়ে দিলেন তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছেন তারাও চোর, তারা আগে চোর ছিলেন না এখন চোর হয়েছেন বলতে চাইছেন মমতা। কিন্তু এবার একটা বক্তব্য শোনাই, শুনুন কেন গুরুত্বপূর্ণ, তার কারণ কেন। আচ্ছা দেখুন, শুনুন। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোন সাংবিধানিক অধিকারে একটা জায়গা থাকলে সেখানে নিজের লোককে চাকরি দেওয়া যায়, চাকরি চুরি করা যায়? মুখ্যমন্ত্রী কোন সাংবিধানিক অধিকারে স্টেজে দাঁড়িয়ে বলেন যে যারা অযোগ্য তাদের লিস্ট থেকে বের করে আবার নতুন করে চাকরি দেবেন? আমার জানা নেই। কিন্তু দুটো বক্তব্য শোনালাম তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে না দেয় বলুন তো নিজের লোককে চাকরি? দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে আমি আবার প্রত্যেকের কাছে যাব। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, চোর পুষে সাধু সাজার ভান করছেন কি মুখ্যমন্ত্রী কিংবা শাসক দল? অম্বিকাবাবু উত্তর। শুধু চোর পোষাই নয়, সমস্ত দিক থেকে তাকে সংরক্ষণ দেওয়ার কাজ উনি করছে। 26,000 চাকরি বাতিল হওয়ার পরে তারপরে উনি এখনও মুখ্যমন্ত্রী হয়ে এই পদে রয়েছে, সেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবাসীর পক্ষে সবচেয়ে বড় লজ্জা। কারণ যেখানে কোর্ট ডিটারমাইন করে দিয়েছে যে হ্যাঁ এটা চুরি হয়েছে, তারপরে আর ওনার কোনো কথা বলার কোনো অধিকার নেই। ফার্স্ট তার সেই ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে স্টেপ ডাউন করার দরকার। নাম্বার 2, উনি শুধুমাত্র সংরক্ষণ দেয় না,
এই সংরক্ষণ চোরদেরকে যদি সংরক্ষণ দেয় সেটা কি হচ্ছে, সেটা পার্ট অফ দ্য ক্রিমিনাল কনস্পিরেসি। যারাই কোনো ক্রিমিনাল একটা অ্যাক্টকে যদি কোনো সহযোগিতা করে সেখানে কিন্তু শি ইজ অলসো এ পার্ট অফ দ্যাট ক্রিমিনাল কনস্পিরেসি, এবং তার জন্য ওনার জেলে থাকা উচিত, ওনার বাইরে থাকা উচিত নয়, মুখ্যমন্ত্রী তো দূরের কথা। নাম্বার 3, আমাদের এন্টায়ার এডুকেশনাল যে সিস্টেম, উনি সেই সিস্টেমটাকে যেভাবে ভিসিয়েট করেছে, যেভাবে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, একটা সমাজ এবং একটা রাজ্য বা দেশ তার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ডিপেন্ড করবে তার শিক্ষিত সমাজের উপরে। শিক্ষায় দীক্ষায় যদি ঠিকঠাক মন করে না হয় তাহলে এন্টায়ার শিক্ষা ব্যবস্থাটা যদি ভেঙে পড়ে তাহলে আমরা কোয়ালিটি এডুকেশনটা দিতে পারছি না এবং কোয়ালিটি এবং প্রোডাকশনটা আমরা করতে পারছি না। সেই জায়গায় উনি টোটাল এডুকেশনাল সিস্টেমটাকে উনি ডিস্টার্ব করে আজকে তো এটাই বলতে গিয়েছিলেন এবং আজকে তো এই পোস্টারই নিয়ে গিয়েছিলেন, তারপর আপনাদের টেনে হিচড়ে বের করে দিচ্ছে এবং বারবার করে উনি এই জিনিসগুলো করছে এবং উনি ওনার এমএলএদেরকে উস্কে দিচ্ছে। উনি শুধুমাত্র তাই না, আপনি দেখুন ওইখানে দাঁড়িয়ে উনি না ওনার কোনো রিপেন্টেন্স আছে, ওনার কোনো অনুতাপ আছে না কোনো অনুশোচনা আছে যে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেল সেটা নিয়ে উনি একবারও কিন্তু অনুতাপ একবারও বললেন না, একটা শব্দ বললেন না। সৌরভ বাবু উত্তর, সৌরভ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি বলুন তো, নট টু বি টেকেন ইনটু দিস কাস্টাডি। ঠিক, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বলুন তো কে না দেয়, অর্থাৎ চুরিটাকে জাস্টিফাই করছেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা সবাই চোর, সামনের লোক সবাই চোর। এই হিপোক্রিসিটা কি করে আসে? দ্রুত উত্তর, সময় কম, প্রত্যেকের কাছে যেতে হবে। আমি আগের দিনই একটা কথা পরিষ্কার বলেছি যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দপ্তরে সিপিএম তো একটা সময় তাদের লোককে চাকরি দিয়েছে, আমাদের কোনো যোগ্য লোক যদি যোগ্যতায় পরীক্ষা দিয়ে যদি চাকরি পায় সে পেতেই পারে, তাকে দেওয়া যেতেই পারে। তাহলে তৃণমূলের লোক হলে সে চাকরি পাবে না, বিজেপির কোনো লোক চাকরি করে না, ফলে তৃণমূলের অযোগ্য লোকেদের নিয়ে কথা হচ্ছে স্যার, যারা সাদা খাতা দিয়েছে তাদের নিয়ে কথা হচ্ছে স্যার। ব্রাত্য বসু স্পষ্ট বলেছিলেন যে তৃণমূলের ঝান্ডা ধরলে চাকরি পাওয়া যায়। আপনি টিভিতে বলছেন ফিরদৌস শামীম যোগ্যরা চাকরি পাবে, তৃণমূলের ঝান্ডা ধরলে তো চাকরি পাবেনই পাবেন, বিধানসভা থেকে টেনে হিচড়ে বার করে দেওয়া হবেই। তারপর আসি আবার দ্রুত দ্রুত শামীম দা উত্তর, প্রত্যেকের কাছে সময় কম। শামীম দা, সুজন চক্রবর্তী বলুন। শামীম বাবু পরিষ্কার বলি, দেখুন পাবলিক এমপ্লয়মেন্টে প্রতিটি নাগরিকের ইকুয়াল অপরচুনিটি পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। ছোট করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না যে গ্রুপ সি চাকরি দিয়ে দেবো, মানে সেই যে গ্রুপ সিতে উনি চাকরি দেবেন সেই নিয়োগ প্রক্রিয়াটিকেও উনি আবার কলুষিত করতে চলেছেন, সেটা পরিষ্কার। যেভাবে উনি কলুষিত করেছিলেন ওনার আত্মীয় বৃষ্টি মুখার্জিকে চাকরি দিয়ে গ্রুপ সিতে, সেই একইভাবে আবার কলুষিত করতে চলেছেন। ফলে আমি মনে করি ইমিডিয়েট সিবিআই এর উচিত ওনাকে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা, যে উনি আগে কি কি কলুষিত করেছে এবং আগামী দিনে কি কি নিয়োগ প্রক্রিয়াকে উনি কলুষিত করতে চলেছেন। সম্মাদার সাধু সাজার ভান হচ্ছে, সাধু সেজে থাকবো কিন্তু আসলে আমি আসছি প্রত্যেকের কাছে 10 সেকেন্ডে। সম্মাদা আমি 10 সেকেন্ডে বলছি, সেটা হচ্ছে গ্রুপ ডি তে 2015 সালে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে আমরা 60,000 রিক্রুটমেন্ট করব। এখনো পর্যন্ত 5,425, 2015 থেকে 2025 10 বছর। এবং সেখানে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, কয়েকদিন আগে তুমি দেখাচ্ছিলে, একজনও যে 1-8 যদি লোক ঢোকানো হয়। আচ্ছা বলো তো, 1-8 এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে হিসেব দিয়েছে সেই সংখ্যাটা 1806। কোথায় 1 আর কোথায় 1806? তারপরে নিজেকে ডিফেন্ড করছেন নির্লজ্জের মতো বিধানসভায় দাঁড়িয়ে। আর ব্রাত্য বসু একই কথা বলেছেন, শিক্ষামন্ত্রী একই কথা বলেছেন যে তৃণমূল করলে চাকরিটা পাওয়া যায়। একদম ছোট করে কেয়া ঘোষ প্রত্যেকের যাওয়ার চেষ্টা করছি। ব্রাত্য বসু তো বলে দিয়েছিলেন চাকরিটা তৃণমূলই পাবে, কিভাবে পাবে আমি বলবো না। অর্থাৎ এরা জানেন যে চাকরিটা তৃণমূলকে বা তৃণমূলকে যারা প্রসাদ দেবে, প্রণামী দেবে, তাদের টাকা দেবে, তাদের চাকরি দেবে। এবং এই একটা সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার লজ্জা করছে বলতে যে উনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি চোরদের পাশে দাঁড়াচ্ছেন, উনি চোরদের হয়ে সওয়াল করছেন, উনি চোরদের সেফগার্ড করছেন। আজকে গণতন্ত্রের পক্ষে কালো দিন, যেভাবে আমাদের 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, আগে শুভেন্দু অধিকারীকে করা হয়েছিল, আজকে গণতন্ত্রের পক্ষে কালো দিন। শঙ্কর ঘোষ সময় কম, অম্বিকা বাবু হাত তুলছেন 10 সেকেন্ডে। বীর দাও সুস্থ। দেখুন একদম ছোট করে, আমাদের বিরোধী দলনেতা তাকে সাসপেন্ড করেছে, তারপর সেকেন্ড কমান্ডেন্ট আমাদের শঙ্কর ঘোষ চিফ হুইপ তাকে সাসপেন্ড করেছে এবং বঙ্কিম ঘোষ সহ আরো সিনিয়র লিডারদেরকেও সাসপেন্ড করেছে। খুব ক্যালকুলেটিভলি
একের পর এক উনি এইভাবে সাসপেন্ড করছে যাতে বিধানসভার ভেতরে কোনো ধরনের আওয়াজ বা প্রতিবাদী আওয়াজ যাতে না আসে, তার জন্য উনি সমস্ত ধরনের উনি কিন্তু প্রয়াস করছে। সেটা কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার। ওনার যেখানে জেলে যাওয়ার কথা, উনি এখানে অন্যান্য বিধায়কদেরকে উনি সাসপেন্ড করছেন। শুভেন্দু অধিকারী একটা অত্যন্ত বড় অভিযোগ করেছেন, শুনি একবার। শুভেন্দু অধিকারী মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি এই পরীক্ষা 714 ওএমআরে হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। বিজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই। নীলকান্ত একদম ছোট্ট করে শুভেন্দু অধিকারী বড় অভিযোগ করছেন, বলছেন প্রশ্নপত্র চুরি হয়েছে, পুরোটাই দুর্নীতি। দ্রুত। অবশ্যই পুরোটাই তো দুর্নীতি হচ্ছে। আজকের দিনে মধ্যবিত্ত পরিবারের আমাদের সরকারি চাকরির প্রতি একটা মানে বিশেষ আকর্ষণ ছিল, কিন্তু মমতা ব্যানার্জি আজকে যে জায়গায় নিয়ে গেছে, এই যে গ্রুপ সি গ্রুপ ডি যারা অযোগ্য আর কি, তাদেরকে যদি চাকরি দিয়েও দেয়, আপনি বলুন তো একবার ভেবে যে কোনো মানে মাথা ঠিক আছে এরকম কোনো বাবা তার মেয়ে কি তার বিয়ে দেবে? তাদের শেষ করতে হচ্ছে, ওরা চাকরি করতে পারবে না, সুপ্রিম কোর্ট বলেছে না তো। চাকরি করার পরেতে বেশ, এখানে আমরা শেষ করতে হচ্ছে। এই প্রশ্ন রেখে শেষ করছি। বিধানসভায় একদিনে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা বিজেপি বিধায়ক, আমার একদম সময় নেই আদি, আমার এখানে শেষ করতেই হচ্ছে। 5 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা একদিকে, অন্যদিকে বলা যে যারা দাগী তাদের চাকরি দেওয়া, এইটা কি করে হতে পারে? একজন মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন? একদম এখানেই শেষ করছি। বড় ব্রেকিং নিয়ে ফিরছি। और सर्विस पर सिर्फ और सिर्फ 5% टैक्स लगा करेगा। अब आपको ध्यान में आता है कि 5% में क्या, वरना कोई तो लिखेगा ओह अभी भी मोदी 5% लेता है। होटलों में 7,500 रुपया के कमरों में भी 5% ही टैक्स लगने वाला है। ये काम किया है आपने, काम करने वाली सरकार चुनी, वैसी भाजपा एनडीए सरकार ने किया है। साथियों, पहले अक्सर ये शिकायत रहती थी कि भारत में इलाज बहुत महंगा था, छोटे छोटे टेस्ट तक गरीब और मिडिल क्लास की पहुंच से बाहर होता था। कारण ये था कि कांग्रेस सरकार डायग्नोस्टिक किट जो पर होती है उस पर 16% टैक्स लेती थी। हमारी सरकार ने ऐसे हर सामान पर टैक्स को सिर्फ 5% कर दिया है। साथियों, कांग्रेस के राज में घर बनाना बहुत ही महंगा काम था। क्यों? क्योंकि सीमेंट पर कांग्रेस सरकार 29% टैक्स वसूलती थी। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।